নাও শুরু করলাম তাহলে। তোমরা স্টার্ট করো ফেনল। বলো ফেনলের ফর্মুলা কি? ফেনল দেখতে কেমন, এর মলিকিউলার ফর্মুলা চলো আমি লিখে দিলাম। বেনজিন, তার উপরে OH দিয়ে দাও। ব্যাস, এটা হলো ফেনল। সাথে আরো দুটো স্ট্রাকচার ড্র করব, দুজনের মধ্যে পার্থক্য বুঝবো। বেনজিন রিং এর উপরে দিয়ে দাও CH2OH করে দাও। এই কম্পাউন্ডটার নাম বলো। আর এই জায়গায় একটা OH করে দাও। আরেকটা কম্পাউন্ডও ড্র করি, CH3CH2OH ড্র করে দাও। দাও, এই চারটা স্ট্রাকচার আঁকো। এই সবগুলোর নাম শুরু করব ডান দিক থেকে। যেটার নিচে টিক দিলাম এর নাম বলো। ইথানল। 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 হ্যাঁ, ইথানল। এটাকে বলো অ্যালকোহল। এটা অ্যালকোহল। অ্যালকোহল কাকে বলে বুঝিয়ে দিই। OH গ্রুপ সরাসরি অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকবে। তো অ্যালকোহল যখন পড়াবো বলবো জেনারেল ফর্মুলা ROH বলে। আসলে আর গ্রুপটা OH এর সাথে সরাসরি যুক্ত থাকবে, এটা অ্যালকোহল। এখানে যেটা লিখেছি, বলতো এটা অ্যালকোহল বলবো না ফেনল বলবো? এখন যার নিচে টিক দিলাম। কোনোটাই না। অ্যালকোহল। অ্যালকোহলই বলবো? না না না, ইয়ে মানে কোস্তাব, এটা অ্যালকোহল। ফেনল হবে না। না, ফেনল তো হবে না, এটা অ্যালকোহলই হবে। কারণ বলি, মানে এটা তো অ্যারোমেটিক রিং না। যদি এটা অ্যারোমেটিক হচ্ছে রিং না হয় সাইক্লোহেক্সেন ওয়ান অল। হ্যাঁ, এটা হেক্সান ওয়ানল বা সাইক্লোহেক্সানল। এটাকেও আমরা অ্যালকোহল ক্যাটাগরিতে ফেলবো, একে ফেনল ক্যাটাগরিতে ফেলা যাবে না। এবারে এই যে যার নিচে টিক দিলাম, ভালো করে বোঝো, এখানে বেনজিন রিং আছে, কিন্তু OH সরাসরি বেনজিন রিং এ যুক্ত না। OH আর বেনজিনের মাঝখানে একটা এক্সট্রা CH2 আছে। এটাও অ্যালকোহলই হবে, তবে এটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল না। একে বলা হবে অ্যারোমেটিক অ্যালকোহল। ভালো করে বুঝে নিও, এটা হবে অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে বিষয়টা বুঝতে থাকো। কে অ্যালিফ্যাটিক? এটা অ্যালিফ্যাটিক, এটা অ্যালিফ্যাটিক। আর এটাকে অ্যালিফ্যাটিক বলছি না, এটা অ্যারোমেটিক অ্যালকোহল, কিন্তু অ্যালকোহল। একমাত্র বাদিকে যেটা লেখা সেটাই ফেনল, কারণ এখানে OH আর বেনজিন রিং সরাসরি যুক্ত। ফেনল হতে গেলে এটাই দরকার। তাহলে প্রথম পেজে ফেনল কি জিনিস আমরা বুঝিয়ে দিলাম, ফেনল কাকে বলে বুঝিয়ে দিলাম। এখন ফেনল মানে নেসেসারি না যে মানে ফেনলে একটাই OH থাকে তাহলে ফেনল, কিন্তু OH এর সংখ্যা বেশিও হতে পারে, তখন তাকে আমরা ফেনল বলবো না। কিন্তু ওরা ফেনলের ডেরিভেটিভ, মানে ফেনলের টাইপের কম্পাউন্ড। মনে করো এই কম্পাউন্ডটা, এর নাম কিন্তু ফেনল না, কিন্তু এটা ফেনল ডেরিভেটিভ। এটাকে বলা হয় ক্যাটেকল। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, তোমরা দেখো স্পেলিংটা। ক্যাটেকল, কলের বানানটা একটু অদ্ভুত, কেটে চল এরকম ভাবে বলতাম আমরা। এর নাম ক্যাটেকল। এবার OH এর পজিশন যদি চেঞ্জ হয়, ধরো এই OH-টা এখানে আছে, আমি মেটাতে একখানা OH দিয়ে দিলাম, এটার নাম রেসর্সিনল। এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো। নামটা লেখো, এর নাম রেসর্সিনল। একইভাবে যদি OH-টা প্যারাতে চলে যায়, তাহলেও ফেনল ডেরিভেটিভ হবে, তখন এটাকে আমরা বলবো কুইনল। চলো এর নাম লিখে দিই কুইনল। তো এরকম ভাবে নামগুলো হয়। তাহলে তিনটা নাম মুখস্থ করি, এরা সবাই। আচ্ছা বলো তো, এই যে তিনটে লিখলাম, ক্যাটেকল, রেসর্সিনল আর হচ্ছে কুইনল, এদেরকে আমরা কি বলবো? অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল, না ফেনল, ফেনল ডেরিভেটিভ? চারটা অপশন দিলাম। ফেনল ডেরিভেটিভ। হ্যাঁ, এরা ফেনল ডেরিভেটিভ। তাহলে তোমরা অ্যালকোহল, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক আর ফেনল, এদের চারজনের মধ্যে তিনজনের মধ্যে ডিফারেন্স বুঝে গেছো। আমি এবারে মেন পার্টে ঢুকি। আমরা অ্যালকোহলের প্রিপারেশন দিয়ে স্টার্ট করব। চলো নেক্সট হেডিং করো, প্রিপারেশন অফ অ্যালকোহল। চলো হেডিং করো প্রিপারেশন। প্রিপারেশনের মধ্যে প্রথম প্রিপারেশন, অ্যালকোহলের মাত্র 7টা প্রিপারেশন আছে। সরি, ফেনলের। ফেনলটা অনেকটা সোজা লাগবে, অনেক ছোট, তাড়াতাড়ি হয়ে যায়, দুটো ক্লাসে ফেনল শেষ হবে, আজকে এবং আরেকদিন। তো ফেনলের 1 নাম্বার প্রিপারেশন যেটা লিখবো, হুম, 1 নাম্বার প্রিপারেশনে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড লেখো, বেনজিন রিং। বেনজিন রিং এর উপরে NH2 দাও। কেউ এর নাম বলতে পারো? এটা অ্যানিলিন।
অ্যানিলিন, ফাইন। চলো এর নাম নিচে লিখে দিই, এর নাম অ্যানিলিন। অ্যানিলিনের সাথে অ্যারো দাও, সবাই খাতায় টুকবে কিন্তু। অ্যারো দিয়ে লেখো সোডিয়াম নাইট্রাইট দাও, NaNO2 দাও, তার সাথে HCl দাও, টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি করো। তো বইতে সোডিয়াম নাইট্রাইট HCl ও লেখা থাকতে পারে, আবার কোনো কোনো বইতে সরাসরি নাইট্রাস অ্যাসিড দেয়া থাকতে পারে, দুটো একই কথা। তার মানে এরা দুজন রিয়াকশন করে অ্যাকচুয়ালি নাইট্রাস অ্যাসিড বানায়। এই রিয়াকশনটা আমরা 11-এ একবার দেখিয়েছিলাম, অ্যালকোহল পড়ানোর সময় আরেকবার দেখাবো, সেখানে মেকানিজম সমেত দেখাবো। তা আজকে মেকানিজম বলি না। সোডিয়াম নাইট্রেট আর HCl দিলে এখান থেকে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। ডায়াজোনিয়াম সল্টটা দেখে নাও, বেনজিন রিং এর ওপরে N2+ দেবে, যেহেতু ক্লোরিন ছিল Cl- দেব, তো অ্যাসিডটা যা নেব তার সল্ট হবে। HCl নিয়েছি বলে ক্লোরাইড সল্ট, এর নাম হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। নামটা আরেকবার লিখে নিই, এগুলোকে বলে ডায়াজো সল্ট, এর নাম ডায়াজো সল্ট, নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন কেউ যদি মনে করে স্যার আমি NaNO2HCl না দিয়ে যদি শুধু নাইট্রাস অ্যাসিড দিই তাহলে কি লেখা উচিত, তাহলে আমি অ্যানায়ন পার্টটা তখন রাখবো না, আমি তখন শুধু লিখবো N2+, ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা যাবে না। তো এইটুকুই পার্থক্য, আর কিছু নেই। এবার ডায়াজোনিয়াম সল্ট অ্যানিলিন যখন পড়াবো, মানে আমাদের অ্যামিন একটা চ্যাপ্টার আছে, সেমিস্টার 4-এ পড়বো, সেখানে ডায়াজোনিয়াম আলাদা চ্যাপ্টারই আছে। এবং ডায়াজোনিয়াম এত ইম্পর্টেন্ট, ডায়াজোনিয়াম থেকে এমন কোনো কম্পাউন্ড নেই যেটা বানানো যায় না। তা আমার এখানে শুধু একটাই কম্পাউন্ড বানানোর উদ্দেশ্য, আমরা ডায়াজোনিয়ামকে শুধুমাত্র জল দিয়ে বয়েল করব। একটা টেম্পারেচার যদি মনে রাখতে পারো ভালো, না পারলেও চলবে, 80 ডিগ্রি। যদি না পারি শুধু হিট লিখবো, ব্যাস। তাহলেই ডায়াজোনিয়ামের নাইট্রো মানে নাইট্রোজেন গ্রুপটা পুরো বেরিয়ে যায়। নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাওয়ার পরে আমরা OH কে এখানে জুড়ে দিই, ব্যাস, আর কিচ্ছু নেই। এই হলো ফেনলের প্রথম প্রিপারেশন। তো ফেনলের প্রিপারেশনটা তুলনামূলক সোজা। ডায়াজোনিয়াম বানাও প্রথমে অ্যানিলিন থেকে, তারপর জল দাও, ফেনল তৈরি হবে। এটা ফেনলের প্রথম প্রসেস। এবার দ্বিতীয় প্রসেসটাও সোজা, 11-এ আমরা খানিকটা পড়েছি, একটুখানি লেন্দি হবে। তো দ্বিতীয় প্রসেসটা আমরা বেনজিন থেকেই সরাসরি বানাবো। আচ্ছা, প্রথম স্যার ওটা কি প্রসেস। ছিল SN2? হ্যাঁ, কোস্তা বলো আরেকবার। এই SN2? না 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 না, সর্বনাশ। কোস্তা একটা জিনিস বোঝাই, অ্যারোমেটিক যখন সাবস্টিটিউশন হয় সেখানে SN1 SN2 কোনো গল্প নাই। এগুলো ও সবই আচ্ছা অ্যারোমেটিকের আলাদা মেকানিজম আছে। তো যখন আমরা আলাদা আচ্ছা করে আচ্ছা। ওই অ্যারোমেটিকের কেমিস্ট্রিটা পড়বো তখন দেখিয়ে দেবো। এখানে মেকানিজম নিয়ে ডিসকাস করছি না বলে এটা SN2 SN1 বলাই যাবে না, অ্যারোমেটিক তো। অ্যারোমেটিকের জন্য অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক হয়, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক হয়, অ্যাডিশন ওই যে এলিমিনেশন ওইগুলো মেকানিজম হবে। হয়। এগুলো হবে, এই নামের মধ্যে পড়বে। এবং তোমরা তো হ্যালো অ্যারিন পড়েছো, ওখানে আমি ডিটেলসে তোমাদের বুঝিয়েছি যে কোনটা অ্যালিফ্যাটিক বলে অ্যাডিশন এলিমিনেশন, এলিমিনেশন অ্যাডিশন, ওই নামের মধ্যেই পড়বে। এরা কোনো SN1 ও SN2 তে আচ্ছা, পড়বেই না। এটা যাতে ঠিক আছে। কখনো গুলিয়ে না যায়, হ্যাঁ। SN1 SN2 অ্যালিফ্যাটিক এর জন্য, নট ফর অ্যারোমেটিক। নেক্সট চলে আসি, ধরো বেনজিন লিখলাম এবারে। তো বেনজিনের মধ্যে এই রিয়াকশনটা চেনাই আছে আমাদের। বেনজিনের মধ্যে আমরা H2SO4 দিলাম। চলো H2SO4 দিলে বেনজিনে কি হওয়া উচিত বলো তো? এগুলো ক্লাস 11-এ করা ছিল আমাদের। সব ডাবল বন্ড গুলো সিঙ্গেল বন্ড হয়ে যাবে। না 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 না, এটা হবে না, এটা হবে না। H2SO4 তো আমরা যদি হাইড্রোজেন নিকেল দিতাম তখন সেই বন্ডগুলো ভেঙে ভেঙে তো হাইড্রোজেন জুড়তো। এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। যদি তুমি H2SO4 দাও, ওখান থেকে আমরা এরকমের একটা ইলেকট্রোফাইল SO3H+ পাই। তো সালফোনিক অ্যাসিড গ্রুপটাই পাই, এই গ্রুপটা ইলেকট্রোফাইল হিসেবে একটা হাইড্রোজেনকে সরাবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনই বলবো আমরা, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাই বেনজিনের ওপরে তুমি নিশ্চিন্তে SO3H গ্রুপটা বসিয়ে দিও। এর নাম পাশে লেখো, নিচে লেখো বেনজিন সালফোনিক অ্যাসিড, নামটা শুনে নাও, সালফোনিক অ্যাসিড বলেছি। তো বেনজিন সালফোনিক অ্যাসিড অ্যান্সার হবে। এবার এখান থেকে ফেনল বানাতে গেলে আর দুটো স্টেপ লাগে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, অ্যাসিড বেস রিয়াকশন হবে, আমরা লবণ পাবো। লবণটা কি হবে? বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম সল্ট হবে। এই হলো বেনজিন, তার উপরে তোমরা SO3Na দাও। আমি আশা করি এই দুটো স্টেপ নিয়ে কারো প্রবলেম হবে না, এটা সোজা সোজা দুটো স্টেপ ছিল। প্রথমে বেনজিন সালফোনিক অ্যাসিড দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তার সোডিয়াম সল্ট বানালাম। এবারে এখান থেকে অ্যারো দিয়ে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দাও। তবে এবারে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একটু টেম্পারেচার মেনশন করতে হয়। আমরা মোটামুটি ভাবে 350 ডিগ্রি সি তে হিট করব। এটা 2 মোল লাগে। এবার 2 মোলের রোলটা বোঝাই।
এক মোল করে কি, আমি এক মোলকে আলাদা করে লিখলাম এই জায়গা থেকে, এই যে দেখো যেটাকে বের করতে চাইছি, এই জায়গা থেকে আমরা বের করে দেব Na2SO3, সোডিয়াম সালফাইড বাই প্রোডাক্ট হিসেবে বেরোবে। তো বাই প্রোডাক্ট হিসেবে যদি ও বের হয়, পড়ে থাকে একটা OH পড়ে থাকে, তাহলে বেনজিনের ওপরে আমরা OH বসাতে পারি, কিন্তু আমি OH বসাতে নিষেধ করব। আমরা এটাকে বলবো ONA। কারণ একটাই, তুমি ধরো আলাদা করে আমি একটা OH লিখে বিষয়টা বোঝাই। আমি যদি এই স্টেপে OH লিখতাম, পরীক্ষায় নম্বর কাটার সম্ভাবনা থাকতো। কারণ শোনো, OH থাকা মানে তার অ্যাসিডিটি আছে। আর মিডিয়াম যেহেতু বেসিক আছে, তো বেস মিডিয়ামে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, অ্যান্সারটা ফেনল লেখা যায় না। অ্যাসিড বেস রিঅ্যাকশন এখানেও হয়, ফেনলের সোডিয়াম সল্ট লিখতে হয়। ওই কারণে আমরা এখানে সরাসরি ফেনল লিখতে নিষেধ করেছি, ফেনলের সোডিয়াম সল্ট লিখেছি। এবারে যেটা লাস্ট স্টেপ, এই যে ফেনলের সোডিয়াম সল্ট, এর নাম সোডিয়াম ফেনেট। একে লাস্ট স্টেপে অ্যাসিড হাইড্রোলাইসিস করতে হয়। তো এখানে কেউ কেউ H3O+ও লেখে, আবার কেউ কেউ ডাইলিউট HCl লেখে, একই কথা। তখন এই সোডিয়ামটা সরবে, তার জায়গায় হাইড্রোজেন আসবে। ফলে অ্যান্সার হবে বেনজিন রিং থাকছে, তার জায়গায় OH বসিয়ে দিও। ব্যাস, এইরকম ভাবে ফেনল বানানো যায়। তো ফেনল বানানো এটা 2 নম্বর প্রসেস। তোমরা দেখে নাও স্টেপগুলো আরেকবার। বেনজিনে H2SO4 দিয়ে সালফোনিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম সল্ট, তারপরে হিট করে সোডিয়াম, ফেনলের সোডিয়াম সল্ট, লাস্ট অব দি অ্যাসিড হাইড্রোলাইসিসে গিয়ে ফেনল। এই গেল ফেনলের 2 নম্বর প্রিপারেশন। আমার ধারণা এটাও কঠিন না, বাড়িতে দুবার প্র্যাকটিস রেডি। প্রসেস নাম্বার 3-এ চলে যাই। দেখো 3 নম্বর প্রসেস কি বলছে। 3 নম্বর প্রসেসটা আমরা গ্রিগনার্ডের মাধ্যমে করব। ধরো ফেনলের ওপরে, বেনজিনের ওপরে ব্রোমিন নিয়ে নিলাম। এর নাম নিশ্চয়ই জানি আমরা, ব্রোমো বেনজিন হবে নাম। এবার ব্রোমো বেনজিনে আমি ম্যাগনেসিয়াম দেব, তার সাথে ইথার দেব, ম্যাগনেসিয়াম ইথার। বলো তো ম্যাগনেসিয়াম ইথার যদি, আচ্ছা এটার উত্তর দাও, আমি যদি ধরো RX নিতাম, RX এর মধ্যে যদি আমি ম্যাগনেসিয়াম ইথার দিতাম, তোমরা বলতে পারবে RX এর মধ্যে ম্যাগনেসিয়াম ইথার দিলে অ্যান্সার কি হতো? RMGX। ব্যাস, RMG। MgX। এবং সবাই জানে RMGX মানে একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, এখানে তাই হবে। এখানে বেনজিন রিং আর ব্রোমিনের মাঝখানে ম্যাগনেসিয়ামটা জুড়বে। তখন যেটা অ্যান্সার হবে, বেনজিন রিং থাকছে, তার ওপরে হয়ে যাবে MgBr। ব্যাস, এটাও গ্রিগনার্ড। আগেরটা ছিল অ্যালকাইলের, এটা অ্যারাইলের গ্রিগনার্ড। এবার এর মধ্যে আমরা অক্সিজেন দেব। এই স্টেপটা একটু নতুন স্টেপ। অক্সিজেন দিলে অক্সিজেন অ্যাটমটা ইনসার্ট করে যায় বেনজিনের এই কার্বন আর ম্যাগনেসিয়ামের মাঝে। তো এখান থেকে যেটা পাই সেটা ভালো করে বুঝে নাও, দেখতে এরকম বেনজিন রিং থাকছে, তার উপরে হয়ে যাবে ও, তারপরে Mg, তারপরে Br। ব্যাস, এই হলো মানে যেটা গ্রিগনার ছিল, মাঝখানে একটা অক্সিজেনকে ইনসার্ট করে দিলাম। এইবার লাস্ট স্টেপ, এটাকে জাস্ট জল দিয়ে বয়ল করো। এটাকে জল দিয়ে যদি বয়েল করি, এরকম ভাবে ভাবো, জলকে আমরা HOH ভাবতে পারি। তো MgBr OH কে নিয়ে বেরোবে, হাইড্রোজেনটা এখানে বসবে, ব্যাস আনসার শেষ। বেনজিনের উপরে OH বসিয়ে দাও। তো এইভাবে ফেনল বানানো যায়। এটা গেল 3 নম্বর প্রসেস। তোমরা এই 3টে প্রসেস একবার দেখে নাও, এটাও কঠিন না। আমি 4 নম্বর প্রসেসে যাব। 4 নম্বর প্রসেসটা আরো সোজা। একটা কম্পাউন্ড লিখবো, কম্পাউন্ডের নাম তোমরা বলবে। আচ্ছা আমার মনে হয় একটু ফাস্ট হচ্ছি, কারো অসুবিধা হলে একটু বলবে। আমি কালকে ক্লাস নিতে গিয়ে দেখলাম, মানে যতটা টার্গেট করা যায় তার চেয়ে অনেক বেশি পড়ানো হয়ে যায়। মানে এখানে ছাত্রদের তো এক্সট্রা কথাবার্তা খুব একটা হয় না, ফলে অনেকটা তাড়াতাড়ি আগায় পড়াটা। হ্যাঁ, বলতো বেনজিনের ওপরে OH আর অর্থতে C+H, এটা একটা অ্যাসিড, খুব পরিচিত একটা অ্যাসিড। এর নাম কেউ বলতে পারো? স্যালিসাইক্লিক। হ্যাঁ, স্যালিসাইলিক। মৌসুমা বলছে এর নাম স্যালিসাইলিক অ্যাসিড। চলো নামটা নিচে লিখে নিই। এর নাম স্যালিসাইলিক। এর নাম নিচে লিখে নাও, এর নাম স্যালিসাইলিক অ্যাসিড। ফাইন। তো স্যালিসাইলিক অ্যাসিডে আমরা দেব সোডা লাইম। এই নামটাও 11-এ শুনেছো। আমি সোডা লাইমটা একটু বলছি। সোডা লাইমের মধ্যে আমরা দুটো জিনিস মেশাই, সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাই, তার সাথে ক্যালসিয়াম অক্সাইড মেশাই। ব্যাস, এই মিক্সচারটার নাম সোডা লাইম। সোডা লাইমের কাজ জানো? কেউ সোডা লাইমের কাজটা বলুক শুনি। সোডা লাইমের, হ্যাঁ মৌসুমা বলো। ওটা লাইক হুম, আহ আমি লেখা শুরু করেছি, দেখি কার মনে আছে। ডি CO2 বেরিয়ে কার্বক্সিলেশন। যায়। ডি। আচ্ছা একটা কথা বলো তো, আমি যে বলি আর লিখি,
তাদের মধ্যে কোনো টাইম গ্যাপ আছে না একসাথে আসে? একসাথেই আসে। একসাথে আসে। বাহ, তাহলে তো ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথাই না। তো যা বলছিলাম, সোডা লাইমের কাজ ডিকার্বক্সিলেশন। ডি মানে বেরিয়ে যাওয়া, কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড গ্রুপটাকে তাড়িয়ে দাও, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তাড়িয়ে দাও। এখানে একটাই জায়গা আছে, দেখো কোন জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড তাড়াবো। এই যে সি ডবল ও, এই সি ডবল ওর এটাকে তাড়িয়ে দাও। তো তাড়িয়ে দিলে হাইড্রোজেনটাকে বসিয়ে দাও, আমরা এখান থেকে ফেনল পাবো। তবে আবার একই প্রশ্ন, এখানেও সরাসরি ফেনল লেখা যাবে না। বলতো কেন এখানেও ফেনলটা লিখতে পারলাম না সরাসরি? এখানেও সোডিয়াম সল্ট অফ ফেনল লিখতে হলো কেন? চলো, কেউ উত্তর দিল না, কারণ সোডা লাইম আছে, মিডিয়াম বেসিক আছে, বেসিক মিডিয়ামে তো অ্যাসিডকে লেখাই যাবে না। ওই জন্য সোডিয়াম ফেনক্সাইড লিখলাম। এবার সেই সোডিয়াম ফেনক্সাইডকে আবার অ্যাসিড হাইড্রোলাইসিস করো, অ্যাসিড হাইড্রোলাইসিস করলে সরাসরি তুমি এখানে OH লিখতে পারো। এই হচ্ছে মোটামুটি ভাবে ফেনল বানানোর আরেকটা প্রসেস। এই 4টা প্রসেস নর্মাল প্রসেস, এই সবগুলোকে আমরা বলি ল্যাব প্রিপারেশন। এরপরে আমরা যাব ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। তোমরা ল্যাব প্রিপারেশন এই 3টে মুখস্থ করে নিও। কেউ বলতে পারবে 3টে পরপর কি পড়ালাম ফেনলের ল্যাব প্রিপারেশন? আচ্ছা, দরকার নেই, ছাড়ো, তোমরা বাড়িতে একবার পড়ে নিও। এবারে 4 নাম্বার যে প্রসেস, 4-এর আন্ডারে আমরা 3টে জিনিস একসাথে দেখাবো। এই 4 নাম্বারের প্রসেসটা বেশ ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। এবার আমি চলে যাব ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের মধ্যে একটা কি দুটো তোমরা হ্যালো এরিনে পড়েছিলে, আমার মনে আছে, দেখি কার কার মনে আছে। 4-এর আন্ডারে নাম্বার দিয়ে তোমরা লেখো ডাও প্রসেস, DOW। আমি জানি ডাউটা বোধহয় না, ডাউটা পড়লে না। আচ্ছা, ডাও প্রসেসটা আমি একবার বলি, শোনো। ডাও প্রসেসে শুরু হবে ক্লোরোবেনজিন নিয়ে। তো ক্লোরোবেনজিনকে নিলাম, ক্লোরোবেনজিনে তোমরা দিয়ে দাও সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কন্ডিশন মেনশন করতে হয়। এই কন্ডিশনটাই, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, কন্ডিশনটা ম্যান্ডেটরি, কন্ডিশন মেনশন না করলে নম্বর কাটতে পারে। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন ওই সেন্সে একটুখানি কঠিন, কারণ কি কন্ডিশনটা মনে রাখা সত্যিই কঠিন। দেখে নাও কন্ডিশন, 350°C টেম্পারেচার থাকবে, আর 300 ATM প্রেসার থাকবে। ব্যাস, এই দুটো যদি মনে রাখা সম্ভব হয়, কাজ সিম্পল। এই ড্রাস্টিক কন্ডিশনে অ্যারোমেটিক হ্যালাইডেরও সাবস্টিটিউশন হয়, এটা সরে যায়, তার জায়গায় OH আসে। ফলে আমরা সরাসরি এখানে অ্যান্সার লিখবো বেনজিন রিং এর ওপরে OH, কিন্তু লিখবো না OH, ONA। আবার গল্প তো একই, ফেনলে লেখা যাবে না। স্যার হ্যাঁ বলো, শুনেছি। স্যার বলছি যে অ্যানিলিন থেকে এই আমাদের ফিনল মানে প্রস্তুত করাটা তো ডাউ প্রসেস নামে পরিচিত। না 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 না, ওটা দাও না, ওটা দাও, ওটা হয়েছিল দাও তো, না। হ্যাঁ, বইয়ে ছিল স্যার, বইয়ের থেকে দেখছিলাম। বইয়ে অ্যানিলিন থেকে হ্যালো। ফেনলটাকে ডাও বলছে? হ্যাঁ, মানে অ্যানিলিন অ্যানিলিন থেকে ডাইরেক্ট মানে ফেনল একদম তৈরি হবে, মানে ONA শুধু তৈরি হবে মাঝে। আর ওটা ডাউ প্রসেস নামে বলেছিল, আর বলেছিল যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে করি তাহলে 350°C 300 ATM চাপ লাগবে। এটাই ডাউ প্রসেস নামে পরিচিত, দুইটা মিলে। এ বাবা, এটা কিন্তু আমি জানি না গো, এটা কোন বই লিখেছে আমি জানি না। অ্যানিলিন হ্যাঁ, থেকে, হ্যালো। বলো বলো বলো, কি বলছো বলো। হ্যালো অ্যালকেনের চ্যাপ্টারেই আছে স্যার। তাই না? এটা দেখতে হবে তো, কিন্তু আমার জানা আছে ক্লোরোবেনজিন থেকেই যে প্রিপারেশনটা সেটাই ডাও প্রসেস, অ্যানিলিন থেকে প্রিপারেশনটা ডাও প্রসেস। আমার একটু সন্দেহ আছে, তাহলে আমি অন্য কোনো অ্যানিলিন বইয়ের সাথে কনসাল্ট করব। তোমাদেরকে ছায়া না সাতটাতে লেখা এটা? স্যার 17। সাতটা? এই সাতটা না, একটু বাড়াবাড়ি করে যে কি সব লেখে, আমার কিন্তু একটু ডাউট আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি আরেকবার ভেরিফাই করব। তোমরা এত জটিলে যেও না বাবা, এই যেটা আমি জানি সেটাই পড়ো। ডাও প্রসেস হচ্ছে এটা, ক্লোরোবেনজিন থেকে সোডিয়াম ফেনক্সাইড এবং তারপরে ফেনল বানানোর প্রসেসের নাম ডাও প্রসেস। এবার এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করে দাও, ফেনল বানিয়ে দাও, এটাই ডাও প্রসেস নামে পরিচিত। যদি তুমি 10টা বই খোঁজো, 10টা বইয়ে এই প্রসেসটাই বলা। এবার জানি না সাতটা কেন অ্যানিলিনের প্রসেসটাকে ডাও বলছে, ওটা ভেরিফাই করতে হবে। তো লিখে দাও ডাও প্রসেস, এটা মনে রাখবে। আর এর আরেকটা যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, এটার নাম তোমরা এর আগে শুনেছো, এটা আমি হ্যালো অ্যালকেনে নিজেই পড়িয়েছিলাম। এটাকে বলে র্যাস্ট্রিক প্রসেস। তো র্যাস্ট্রিক মেথডটা আমরা এর আগে পড়িয়েছিলাম, দেখি কার কার মনে আছে, বলো তো র্যাস্ট্রিকে কি ছিল।
স্যার বেনজিন রিং এর সাথে হাফ O2 আর হচ্ছে CuCl2 সাথে 523 কেলভিন উষ্ণতা। হ্যাঁ, চলো তাহলে আমরা বেনজিন রিং নিলাম। বেনজিন রিংও ঠিক ধরেছে, বেনজিন রিং এ HCl ছিল, তার সাথে হাফ অণু অক্সিজেন ছিল। এখানে একখানা ক্যাটালিস্ট ইউজ করতে হয়, ক্যাটালিস্টটা ছিল কিউপ্রিক ক্লোরাইড। আর ওরা যেমন বললো ঠিকই, ওটা মোটামুটি 250°C, কেলভিনে বললে 500-র আশেপাশেই যায়। তো এই হচ্ছে তোমার টেম্পারেচারের কন্ডিশনটা। এটাতে অ্যাকচুয়ালি সরাসরি প্রথমে ফেনল হয় না, এই কন্ডিশনে প্রথমে ক্লোরোবেনজিনই হয়। এবার ক্লোরোবেনজিনকে তখন আমরা হাই টেম্পারেচারে জল দিয়ে বয়েল করি। টেম্পারেচারটা মোটামুটি ভাবে 450°-র কাছাকাছি। তো এই জন্য এই জলটাকে কোনো কোনো বইতে জল লেখে না, এই জলটাকে লেখে স্টিম। তো এই হচ্ছে রেসিপি। প্রথমে বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাও, ক্লোরোবেনজিনকে স্টিম দিয়ে বয়েল করো। এখানে আর কোনো সোডিয়াম ফেনক্সাইড লেখার প্রশ্ন নেই, এখানে সরাসরি ফেনল লেখা যাবে, কারণ আমি জল ইউজ করেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই। এই দুটোই হলো ওর ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, একটা ডাও আর একটা রেসিপি। এর আরেকটা প্রসেস হয় সি নাম্বারে, সেই প্রসেসটা রেখো। এই প্রসেসটা আমার হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা আলাদা করে অনেকবার এসছে পরীক্ষায়। এটার অ্যাজ কোনো নাম আমার জানা নেই, যদি তোমাদের বই লেখে নামটা তাহলে বলবে। এটাকে আমরা বলি ফ্রম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন থেকেও ফেনল বানানো যায়। সেই হাইড্রোকার্বনটা আগে আমরা বানাবো, তারপরে সেখান থেকে ফেনলটা বানিয়ে দেখাবো। তাহলে তোমরা হেডিংটা এরকম ভাবেই করো, প্রিপারেশন অফ ফেনল ফ্রম হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনটা বানানো শেখাই আগে, কারণ এটাও পরীক্ষায় দেয়। তোমরা বেনজিন লেখো, বেনজিনের মধ্যে দিয়ে দাও CH3CH ডাবল বন্ড CH2। এর সাথে আমাদের ক্যাটালিস্ট লাগে, ক্যাটালিস্ট আমরা দিয়ে দিই ফসফরিক অ্যাসিড। তো কাজটা বোঝাই, ফসফরিক অ্যাসিড প্রোপিনে দিলে ফসফরিক অ্যাসিডের কাজ ওরা H+ দেয়। এখন আমায় বলো তো, এই 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন অ্যালকিনে যদি অ্যাসিড দাও, ওরা কার্বোক্যাটায়ন বানাবে। এখন 1 আর 2 এর মধ্যে বলো তো কোন কার্বোক্যাটায়নটা স্টেবল বেশি? 2 নম্বর। 2 নম্বর, কারণ কি ডিগ্রি বেশি, বৈভবী বলছে 2 এর ডিগ্রি বেশি। ফলে আমরা যখন বন্ডটাকে খুলবো, ডিগ্রিটাকে মাথায় রেখে খুলবো, বন্ডটাকে আমরা অবশ্যই এদিকে খুলবো, যাতে এই কার্বনটা প্লাস হয় আর এই মাইনাসটা হাইড্রোজেনকে ধরবে। ফলে এখান থেকে একটা ইলেকট্রোফাইল আমরা পাচ্ছি, সেই ইলেকট্রোফাইলটার দিকে তাকাও। এই কার্বনের মাথায় প্লাস দেওয়া দরকার, আর এই দিকে CH3 করা দরকার। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, স্টেবল বেশি তাই। এবার নিশ্চিন্তে এই যে কার্বনটার মাথায় প্লাস দিলাম, এটা বেনজিন রিং এ জুড়ে যাবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। দেখো প্রোডাক্ট আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের বেনজিন রিং। মাঝখানে কার্বনটাকে জুড়ে দাও, এইদিকে একখানা মিথাইল আছে, এইদিকে একখানা মিথাইল আছে। যে কম্পাউন্ডটা লিখলাম এটাই সেই হাইড্রোকার্বন, যার কাছ থেকে আমরা ফেনল বানাবো। তোমরা এই হাইড্রোকার্বনটার নাম কেউ ট্রাই করো একবার। স্যার আইসোপ্রোপাইল বেনজিন। ফাইন, আইসোপ্রোপাইল বেনজিন। এর একটা কমন নাম আছে, তো বলো কিউমিন। কিউবিন। স্যার কমন কিউমিন। নামটাই তো আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিন, হ্যাঁ আইসোপ্রোপাইল বেনজিনও বলা যায়, মানে এর কমার্শিয়াল নেম হচ্ছে কিউমিন। পরীক্ষায় এটা এটা সরাসরি একটু আছে প্রশ্ন না, দেবে। হ্যাঁ কৌস্তভ, 1 মিথাইল ইথাইল বেনজিন। হ্যাঁ বলা যাবে, ওটা আইপিএসি হয়ে যাবে। না ওভাবে হয় না, আইপিএসি নামটা একটু জটিল আছে। আচ্ছা, এবার চলে আসো, কি যেন বললাম, এটা কমন নেম আছে কিউমিন বললাম। এই কিউমিন থেকে আমরা একটু পরে বেনজিন বানাবো, তার আগে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও দেখি। আমি ওই পেজে পরে ফিরবো। এটাও একবার পরীক্ষায় দিয়েছিল, হঠাৎ করে মনে পড়লো আমার, এই রিলেটেড প্রবলেমটা ছিল। ধরো আমরা বেনজিনের সাথে এরকমের একটা অ্যালকিন নিলাম, CH3 ডাবল বন্ড CH2, এটার মধ্যে সেম ভাবে ফসফরিক অ্যাসিড দিলাম। তোমরা বলতে পারবে অ্যান্সার কি হওয়া উচিত? 2 নম্বর কার্বনে প্লাস চার্জ হবে। হ্যাঁ, এটাও একই গল্প, 1 নম্বর 2 নম্বর, 2 নম্বর কার্বনটা প্লাস বানাবো। তাহলে এই বন্ডটাকে এদিকে খুলে দাও, এই মাইনাসটা H+ কে ধরুক, কার্বোক্যাটায়ন 2 নম্বরে বানাও। তাহলে আচ্ছা, ফাইনাল অ্যান্সারটার নাম বলো, ফাইনাল যে কম্পাউন্ডটা হবে তার নাম বলতে থাকো, আমি বানাতে থাকি। কার্বনের মাথায় প্লাস করে দিলাম, এই কার্বনটাকে CH3 করলাম, এটাকে CH3 করলাম। আইসোবিউটাইল বেনজিন। হ্যাঁ কি বিউটাইল? টারশিয়ারি বিউটাইল। টার্ড টারশিয়ারি বিউটাইল। এই বিউটাইল। কার্বনটা জুড়বে বেনজিন টারশিয়ারি রিং এর বিউটাইল। সাথে। টারশিয়ারি বিউটাইল বেনজিন। তার মানে এই কার্বনের সাথে 3 দিকে 3টে মিথাইল জুড়ে দাও। আমরা এটাকে নাম দেই
টার্ট বিউটাইল, একে নাম দেব টার্ট বিউটাইল বেনজিন। তো এইভাবে ছোট মোটো প্রশ্ন আসতে পারে। আচ্ছা, বলতে পারবে, একবারে বলবে, হ্যাঁ, কোনো সময় নেবে না। যদি তাহলে বেনজিনের সাথে আমরা CH2 ডাবল বন্ড CH2 নিই ইন প্রেজেন্স অফ H3PO4, তোমরা 5 সেকেন্ড টাইম পাবে অ্যান্সার করা। চলো অ্যান্সার করো। উপরে হচ্ছে CH2 আর CH2 বন্ড CH3 যুক্ত হবে। চলো, মৌসুমা বলছে CH2 বন্ড CH3 যুক্ত হবে। ইথাইল বাকিরা, বেনজিন। হ্যাঁ, ইথাইল বেনজিন। বাকিরা কমেন্ট করো, উত্তর সত্যি এটা হবে? কেউ? আচ্ছা ঠিক আছে, কেউ অ্যান্সার করলো না, তবে উত্তর সঠিক। মেঘনা বলছে হ্যাঁ। আচ্ছা, মেঘনা উত্তর পেয়ে গেছি আমি। তাহলে ঠিকই আছে, আমরা যে কোনো অ্যালকিন বেনজিনের সাথে রিয়াকশন করাতে পারি। আমরা ফেনলের প্রিপারেশনের মাঝখানে আরেকটা এক্সট্রা জিনিস শিখেই গেলাম। এবারে কিউমিনে ফেরো। দেখো, কিউমিনের সাথে এবারে আমরা অক্সিজেনকে দেব। অক্সিজেন দিলে একটা ইনসারশন হয়। এই যে হাইড্রোজেনটা দেখছো, এই হাইড্রোজেন আর কার্বনের মাঝে যে বন্ড, সেখানে অক্সিজেন জোড়ে। জুড়লে এই টাইপের একটা জিনিস তৈরি হবে। আমি দেখাই জিনিসটা বানিয়ে। আচ্ছা, এইদিকে দেখাই না, এইদিকে দেখাই। যেটা তৈরি করবো সেটা এটা। আমি এই জায়গায় রাখছি। এই বেনজিন থাকবে। কার্বনের সাথে দুটো মিথাইল যেমন ছিল, সেই দুটো মিথাইলকে তোমরা আলাদা করে রাখবে। দুটো মিথাইল আমি আলাদা করে রাখলাম। আর অক্সিজেনটা জুড়বে গিয়ে এই যে হাইড্রোজেন এর কার্বনের মাঝখানে। এরকম ভাবে সিস্টেমে দেখবে একটা পারক্সো বন্ড থাকবে। এর নাম হয়ে যাবে কিউমিনের হাইড্রোপারক্সাইড। তোমরা এর নামটা কোথাও নোট করো, কিউমিন হাইড্রোপারক্সাইড। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে কিন্তু। হাইড্রোপার অক্সাইড নামটা লিখে দিলাম। এবার এই হাইড্রোপারক্সাইডকে জাস্ট লাস্ট স্টেপে ডাইলিউট H2SO4 দিয়ে একটু বয়েল করতে হয়। ডাইলিউট H2SO4 দিয়ে বয়েল করলেও কি করে, অ্যারোগুলো ভালো করে ফলো করো, অ্যারোটা দেখাই আমি। এই বন্ডটা খুলে এখানে যায়, এটা খুলে এর মাথায় যায়। আর এই মাইনাসটা তখন গিয়ে এই যে কার্বনটায় বসে পড়ে। তাহলে প্রোডাক্টটা ভাবো, প্রোডাক্টটা পাচ্ছি ফেনল, সরাসরি বেনজিনের সাথে ওইচটা জুড়ে গেল, একটা প্রোডাক্ট পেয়ে গেলাম ফেনল। আর এই যে ব্লু দিয়ে যে বক্সটা বা সার্কেলটা করলাম, সেটার দিকে তাকাও, এটা বাই প্রোডাক্ট হিসেবে বেরোয়। এই বাই প্রোডাক্টটাও পরীক্ষায় লিখতে বলে CH3C, এখানে ডাবল বন্ডেড ও করে দাও, এখানে একটা CH3 করে দাও। এই হলো আমাদের প্রোডাক্ট, ফেনল পেলাম, অ্যাসিটোনকে বাই প্রোডাক্ট হিসেবে পেলাম। পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসে একবার শোনো। পরীক্ষা জিজ্ঞেস স্যার, করে, বন্ড খোলার ব্যাপারটা আরেকবার বলবেন? বন্ড খোলার ব্যাপারটা আরেকবার বলছি, তাকাও। আমি কিউমিন হাইড্রোপারক্সাইড তাহলে আরেকবার ড্র করলাম, একটু বড় করে ড্র করলাম, আচ্ছা, চলো। আগের পেজটাতেই হতো। না না, এখানেই বলছি, আগের পেজটা কাটাকাটি হয়ে যেত। এই হলো দুটো মিথাইল আছে, এখানে অক্সিজেন আছে, অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। দেখো কৌস্তভ, পারক্সো লিঙ্কেজ দুর্বল লিঙ্কেজ সবাই জানে, এই লিঙ্কেজটা ভাঙতে চায়। এখন এই লিঙ্কেজটা যদি আমরা ভেঙে এর মাথায় তুলি, তাহলে এইটুকু পোর্শন মনে মনে ভাবো তো এটা কি হয়ে গেল। মনে মনে ভাবো এটা বেরিয়ে গেল OH মাইনাস হয়ে। আর যেহেতু এই ওই বন্ডটা তো। ভেঙেছে, এই কার্বনের এই অক্সিজেনের হাত কিন্তু কমে গেল একটা। তো অক্সিজেনের হাত তো কমানো যাবে না, তখন এই বন্ডটা খুলে এখানে চলে যায়, যাতে কিনা একটা ডাবল বন্ড হয়। এখন ভাবো, যেটা বেরিয়ে চলে গেল সে কে? যে বেরিয়ে চলে গেল সে এরকম C ডাবল বন্ডেরও, আর দুটো মিথাইল তো ছিলই, ফলে অ্যাসিটোন বাই প্রোডাক্ট। এবার এই বন্ডটা ভাঙার সঙ্গে সঙ্গে তুমি লক্ষ্য করো, আমি যে কার্বনটা মাথায় এখন প্লাস দেব সেটা বোঝো, এই যে এই কার্বনটা প্লাস হচ্ছে। তো কার্বোক্যাটায়ন, মানে বেনজিন রিং এর মাথার তো কার্বোক্যাটায়ন হতে পারে না। তো এটা প্লাস হয়ে গেছে, মিডিয়ামে একটা OH মাইনাস বেরিয়ে গেছে, তখন এটা এই জায়গায় বসে যায়। ওই জন্য আমরা প্রোডাক্ট পেয়ে যাই একখানা ফেনল। এটার বন্ড ক্লিভেজটা একটুখানি জটিল, এইভাবে ভাববো। আশা করি কোস্তাব এবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার, তাহলে বুঝছি। এই প্রসেসটা দেখে নাও, হাইড্রোকার্বন থেকে কি করে বানাই আমরা। এর মধ্যে প্রোপিন দিয়ে কিউমিন বানাই, কিউমিনে অক্সিজেন দিয়ে কিউমিন হাইড্রোপারক্সাইড, তারপর তাকে H2SO4 দিয়ে বয়েল করলে ফেনল আর অ্যাসিটন পাওয়া যাবে। এই মোটামুটি 7টা প্রিপারেশন। এই 7টা প্রিপারেশনের বাইরে ফেনলের আর কোনো প্রিপারেশন নেই, আসার কোনো চান্সই নেই। বলো তো এই 7টা প্রিপারেশন পারা যাবে কিনা? তোমরা মাইক্রোফোন অন করে বলতে পারবে 7টা প্রিপারেশন কি কি ছিল? কেউ মাইক্রোফোনটা অন করো আর খাতাটাকে উল্টে দাও। কেউ খাতা দেখবে না, কিন্তু চিটিং করবে না। আমি দেখতে চাই যে মনে আছে কিনা।
বলবো? প্রথমটা হচ্ছে স্যার অ্যানিলিন ছিল, অ্যানিলিন থেকে ছিল, শুধু জাস্ট সিরিয়ালি বলে যাও। অ্যানিলিন ছিল, তারপরটা? তারপরটা হচ্ছে বেনজিনে সালফিউরিক অ্যাসিড দিয়ে, হ্যাঁ, বেনজিনে সালফিউরিক অ্যাসিড দিয়ে। থার্ড? তারপরটা গ্রিগনার রিয়েজেন্ট ছিল, গ্রিগনার রিয়েজেন্ট ছিল। ফোর্থ? হচ্ছে স্যার একটু ফোর্থ ইয়ে হচ্ছে, স্যালিসাইলিক অ্যাসিড থেকে ছিল। আর ও হ্যাঁ তারপরে স্যালিসাইলিক তিনটে অ্যাসিড ছিল। ইন্ডাস্ট্রিয়াল, একটা তারপর ডাও, একটা র্যাসচিক, ডাউ ছিল, র্যাসিক, হ্যাঁ, আর আর একটা লাস্টেরটা হাইড্রোকার্বন ছিল থেকে। হাইড্রোকার্বন থেকে, কিউমিন থেকে। ব্যাস। এবারে চলে যাওয়া। আচ্ছা, 6 মিনিট বাদে ক্লাস কিন্তু কাটবে, তারপরে একটু ওয়েট করবে, তারপরে আবার একটা লিঙ্ক দেবো। এবার নেক্সট হেডিং করো ফিজিক্যাল প্রপার্টি। আমরা ফেনলের ফিজিক্যাল প্রপার্টিতে যাব। ফেনলের ফিজিক্যাল প্রপার্টিটা বেশ ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন এখান থেকে হয়। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে তোমরা 1 নম্বরে আসো, আমরা এরকম 6-7টা প্রপার্টি পড়ব। ওর প্রিপারেশন যত না ইম্পর্টেন্ট, ফিজিক্যাল প্রপার্টি তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ওর ফিজিক্যাল প্রপার্টির মধ্যে 1 নম্বরে আসো, আমি কয়েকটা স্টেটমেন্ট লিখবো, স্টেটমেন্ট দিয়ে তার লজিক দেব। 1 নম্বরে লেখো ফেনল ইজ অ্যাসিডিক। ফেনলকে লোকে অ্যাসিডিক বলে। এবার তোমাদেরকে এর এগেনস্টে যুক্তি দিতে হবে আর প্রমাণ দিতে হবে যে ফেনল অ্যাসিডিক। প্রথমে চলো প্রমাণটা দিই যে ফেনল কেন অ্যাসিডিক, বা কিভাবে বুঝবো আমরা ফেনল অ্যাসিডিক। তোমরা ফেনল নেবে, ফেনলের মধ্যে খুব সিম্পল লজিক, সোডিয়াম হাইড্রোক্সাইড দেব। বলো তো রিয়াকশন হওয়া উচিত না উচিত না? উচিত স্যার। উচিত। কারণ ফেনলের হ্যাঁ। অ্যাসিডিক ক্যারেক্টার আছে বলেই উচিত। সোডিয়াম হাইড্রোক্সাইড বেস, ফেনলের হাইড্রোজেনটা অ্যাসিডিক, তো অ্যাসিড বেস রিয়াকশন হবে। আমরা প্রিপারেশনে বারে বারে বলেছি ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইড মিডিয়ামে এরকম একটা লবণ বানায়, তাহলে এই লবণ বানানোটা প্রমাণ করে যে হ্যাঁ ফেনল অ্যাসিডিক। আর এখন যদি কারণ জিজ্ঞেস করি যে ফেনল অ্যাসিডিক, বুঝলাম, কেন অ্যাসিডিক প্রমাণ দাও। তাহলে কেন অ্যাসিডিক তার প্রমাণ দিতে গেলে আমাকে ফেনলের লজিকটা বুঝতে হবে। লজিকটা এইভাবে ভাবো, যারা অ্যাসিড তারা তো H+ ছাড়ে, H+ ছাড়লে ওরা ওর কনজুগেট বেস বানায়, কনজুগেট বেসটাকে বলি ফেনক্সাইড আয়ন। আমাকে বলো তো ফেনক্সাইড আয়নের রেজোনেন্স হয় না হয় না? অ্যান্সার করবে কিন্তু। ফেনক্সাইড হয় আয়নের স্যার। রেজোনেন্স হয়। হয়। রেজোনেন্স এইভাবে হয়, এই মাইনাসটা এখানে আসে, এটা উঠে এর মাথায় যায়। তো এই রেজোনেটিং স্ট্রাকচার এর আগে আমরা অনেক করেছি, ক্লাস 11-এ করেছি। এটা মাইনাস হয়ে যায়, এর দিকে পাই বন্ড গুলো থাকে, এটা ডাবল বন্ড। এটা তো এই রেজোনেন্স গুলো যেহেতু হয়, আমরা এই কনজুগেট বেসটাকে স্ট্রং বলবো না, এটাকে আমরা বলবো উইক কনজুগেট বেস। কারণ এই মাইনাসটা লোকালাইজড না, এটা ডেলোকালাইজড। নামগুলো বুঝবে। এই মাইনাসটাকে আমরা বলি, আরো লম্বা অ্যারো দিই, এটাকে বলে ডেলোকালাইজড। এই ডেলোকালাইজড মানে কি গো? লোকালাইজড আর ডেলোকালাইজড এর অর্থ কি? ডিলোকালাইজ ডেলোকালাইজড মানে মানে, জায়গা থেকে সরায় দেওয়া। হ্যাঁ, মানে সরিয়ে দেয়া। ডেলোকালাইজ মানে সরিয়ে দাও ওখান থেকে, ও ঘুরে বেড়াক, ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, এই জন্য এটাকে বলে ডেলোকালাইজ। ডেলোকালাইজ যদি হয় তাহলে এ বেস হিসেবে কখনো ভালো হবে না, এটা উইক কনজুগেট বেস। ফলে এই ফেনলকে আমরা বলি স্ট্রঙ্গার অ্যাসিড। তো এই যে কারণে ফেনল স্ট্রঙ্গার। এবার এটাই যদি তুমি অ্যালকোহলের সাথে কম্প্যারিজন করো, মনে করো 2 নম্বর পয়েন্টে বললাম আমি দুটো পরপর পরপর কম্পাউন্ড লিখবো, একটা ফেনল লিখবো আর তার সাথে আরেকটা অ্যালকোহল লিখবো। যদিও আমি অ্যালকোহলটা সাইক্লোহেক্সানল লিখবো যদি বুঝতে আরো সহজ হয়। বলতো এটা যেটা টিক দিলাম, একে অ্যালকোহল বলবো না ফেনল বলবো? অ্যালকোহল। একে অ্যালকোহলই বলবো, ফেনল তো বলার চান্সই নেই, এটা অ্যালকোহল। এখন এদের দুজনের মধ্যে, হ্যাঁ অ্যালকোহল, এদের দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি অ্যাসিডিটি কার বেশি, তোমরা সবাই জানো যে ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহলের চেয়ে বেশি। প্রমাণ যদি চাও তুমি উইক বেস দিয়ে দাও, বা খুব উইক বেস দিলে ফেনলও পারবে না, সেটা আমি পরে আসবো। তুমি এর দুজনের মধ্যেই যদি ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করো, দেখবে এদের মধ্যে একমাত্র ফেনল লবণ বানাচ্ছে আর সাইক্লোহেক্সানল লবণ বানাচ্ছে না। ওই জন্য আমরা বলি না সাইক্লোহেক্সানল ভালো অ্যাসিডিটি শো করে না। আর যদি প্রমাণ চাও প্রমাণও দেওয়া যাবে। প্রমাণ মানে যদি লজিক চাও, লজিক মানে একটু আগে বললাম ফেনল তো ফেনক্সাইড আয়ন দেয়, আর এখান থেকে আমরা যে অ্যালকক্সাইড আয়নটা পাবো সাইক্লোহেক্সানলের ওপরে O-। প্রথমে সাইক্লোহেক্সানলটার দিকে তাকাই। বলতো সাইক্লোহেক্সানলের অক্সিজেনের মাথায় যে মাইনাস চার্জটা আছে, এই মাইনাস চার্জটা লোকালাইজড না ডেলোকালাইজড, মানে ওর রেজোনেন্স কি হয়? লোকালাইজড। লোকালাইজড। ওর রেজোনেন্স হওয়ার কোনো চান্সই নেই, অক্সিজেনের মাথাতেই মাইনাসটা বসে থাকছে। ফলে লোকালাইজড, রেজোনেন্স হবে না। তাই এই মাইনাসটা অন্যকে খুব সহজেই দান করতে পারে,
আমরা এটাকে বলি স্ট্রং কনজুগেট বেস, এসসিবি। স্ট্রং কনজুগেট বেস যেহেতু ও, তাই ও যার কাছ থেকে এসছে সেটাকে আমরা নাম দিচ্ছি উইক অ্যাসিড। আর ফেনক্সাইডে কি ছিল, যেহেতু এই মাইনাসটা লোকালাইজ না ডেলোকালাইজড, ফলে এটা ছিল উইক কনজুগেট বেস, তাই ও যার কাছ থেকে এসছিল সে হয়ে যাবে স্ট্রং অ্যাসিড। তো এরকম ভাবে জিনিসগুলোকে না সাজাতে হবে। আশা করি এর লজিকটা একেবারেই কঠিন ছিল না। যে কোনো অ্যালকোহলের তুলনায় ফেনলকে আমরা স্ট্রঙ্গার অ্যাসিড বলবো, তার কারণটা ব্যাখ্যা করেছি। এটা স্ট্রং কনজুগেট বেস ছিল, অ্যাসিডটা উইক, আর এটা উইক কনজুগেট বেস ছিল, ফলে অ্যাসিডটা স্ট্রঙ্গার। এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প। এবারে যদি 3 নম্বর প্রপার্টিতে যাই, 3 নম্বর প্রপার্টিটা বেশ ইম্পর্টেন্ট, স্টার্ট দাও, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ধরো আমি এবারে, আচ্ছা 1 মিনিট বাকি আছে, ক্লাস যাবে না কিন্তু কেউ। ধরো আমি এবারে কার্বক্সিলিক অ্যাসিড নিলাম একদিকে, আর একদিকে আমরা ফেনল নিলাম। তোমরা জানবে দুজনেরই অ্যাসিডিক ক্যারেক্টার আছে। এবার এদের মধ্যে যদি কম্প্যারিজনটা করি, তাহলে ফেনলের তুলনায় কার্বক্সিলিক অ্যাসিডরা আবার স্ট্রঙ্গার। তার মানে ভাবো, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, এগুলো সবই রিলেটিভ, মানে কার সাপেক্ষে আমি তুলনা করলাম। আমি যখন অ্যালকোহলের সাথে ফেনলকে তুলনা করলাম, আমরা বললাম চলো ফেনলটা অ্যালকোহলের থেকে ভালো অ্যাসিড। আবার এরই কম্প্যারিজন যখন অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সাথে করছি, উল্টো দাঁড়াচ্ছে, ফেনল দাঁড়াচ্ছে উইকার, কার্বক্সিলিক অ্যাসিড দাঁড়াচ্ছে স্ট্রঙ্গার। এখানেও আমার দুটো পয়েন্ট, এক তো লজিক চাই আর প্রমাণ চাই। প্রমাণটা খুব সহজ প্রমাণ, লজিকে আমি পরে আসবো। তুমি ফেনল অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট দেবে। আমি সোডিয়াম বাইকার্বনেট চুজ করার কারণ এটা বেসের রেসপেক্টে উইক। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এই প্রমাণ